নমস্কার, আমি শম্পা। আজও চলে এসেছি আপনাদের সামনে একটি ভয়ঙ্কর ভূতের গল্প নিয়ে। গল্পটির নাম সুরের মায়া, হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা। এই আমার এক অদ্ভুত শখ, নেশাও বলা যায়। শহরের মধ্যে যখন যেখানে নিলাম হয় আমি ঠিক গিয়ে হাজির হই। যারা নিলাম হাঁকে তাদের অনেকের সঙ্গে আমার মুখ চেনা হয়ে গিয়েছে। আমার যেতে দেরি হলে অপেক্ষা করে আমার জন্য, নিলাম শুরু করে না। বিশেষত লেজারামের দোকানের প্রতি সেলে আমি গিয়ে হাজির হই, টুকিটাকি জিনিস কিনি। এর মধ্যে অনেকগুলোই দরকার লাগে না। আমার কম করে 8টা শৌখিন ছড়ি হয়েছে, ফুলকাটা আখরোট কাঠের বাক্স গোটা 6, 4খানা পুরনো আমলের চেয়ার। একটা নাকি রবার্ট ক্লাইভ ব্যবহার করতেন। অনেক সময় ঠকেছি। রাজা রামমোহনের লেখা টেবিল বলে চড়া দামে আমাকে যেটা গছানো হয়েছিল, পরে জানতে পারলাম সেটা নিতান্ত সাধারণ টেবিল। রামমোহনের সময় তার জন্মই হয়নি, ঠকেও আমার চেতনা হয়নি। নিলামের বিজ্ঞাপন দেখে দেখে ঠিক গিয়ে হাজির হতাম। এই রকমই এক নিলামে বোধহয় লেজারামেরই একটা ভালো জিনিস হাতে এলো, ছোট্ট কটেজ পিয়ানো। বার্নিশ ম্লান হয়ে গিয়েছে, কিন্তু তাতে আভিজাত্যের হানি হয়নি। নিলামওয়ালা বলল, এ পিয়ানো এদেশের নয়, সমুদ্রের ওপার থেকে এসেছে। রাজপরিবারের কি একজনের মালিক ছিল, তারপর অবস্থা খারাপ হওয়াতে বিক্রি করে দিয়েছে। তারপর হাত বদলাতে বদলাতে কলকাতা শহরে এসে পিয়ানো হাজির হয়েছে। মাত্র 700 টাকায় এই জিনিস কিনতে পেরেছি শুনে বাদ্যরসিক বন্ধুবান্ধবেরা অবাক। পরিচিত একজনকে দেখলাম, সে বলল, অনেক দিন ব্যবহার হয়নি, ভালো জিনিস, কিন্তু একটু টিউনিং করে নিতে হবে। বসবার আর শোবার ঘরে জায়গা ছিল না। পিয়ানোটা পাশের একটা ছোট্ট ঘরে রেখে দিলাম। ঠিক করলাম একজন মাস্টার রেখে সপ্তাহে 2 দিন পিয়ানো শিখব। ঈশ্বরের অসীম করুণা, গ্রাসাচ্ছাদনের জন্য কোনো চিন্তা ছিল না। বাবা যখন মারা গেলেন তখন বালিগঞ্জের এই বসত বাড়ি ছাড়া কলকাতায় আরও 3টি বাড়ি ছিল, যা থেকে মাসিক আয় 3,500 টাকা, ব্যাংকে 6 লাখ টাকা, এছাড়া কোম্পানির কাগজ, শেয়ারে প্রায় 4 লাখ। কাজেই আমার কোনো চিন্তা ছিল না। মা মারা গেছে অনেক দিন আগে, ভাই বোনের ঝামেলাও নেই। আমি মা বাপের একমাত্র সন্তান। অবসর সময়ে সাহিত্য করি। সাহিত্য অর্থে গল্প উপন্যাস রচনা নয়, ভারী ভারী প্রবন্ধ লিখি, বেশিরভাগ প্রত্নতত্ত্বকে কেন্দ্র করে। ভারতবর্ষে কোথাও মাটি খুঁড়ে পুরাকালের কোনো নিদর্শন পাওয়া গিয়েছে শুনলেই ছুটে সেখানে চলে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই হতাশ হই। 2টো সরা কিংবা হাড়ির ভাঙা টুকরো, তাই নিয়েই পণ্ডিতদের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। পাল বংশের না সেন বংশের, তাই নিয়ে চুলোচুলি। আর এক শখ এই নিলামের জিনিস কেনা। এর মধ্যেও অবশ্য প্রত্নতত্ত্বের পাগলামি আছে। পিয়ানোটা যে রাতে দিয়ে গেল, সে রাতে শরীরটা একটু খারাপ ছিল, অল্প জ্বর হয়েছিল, সেই সঙ্গে সর্বাঙ্গ ব্যথা। তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছিলাম। একটু তন্দ্রাভাব এসেছিল। সেই তন্দ্রাচ্ছন্ন অবস্থাতেই শুনতে পেলাম পাশের ঘরে পিয়ানোটা বেজে চলেছে টুং 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 টাং। কোনো শিক্ষিত হাতের ছোঁয়া নয়, কে যেন এলোপাথারি একটার পর একটা পর্দা ছুঁয়ে চলেছে। এই রকম কাজ একজনের দ্বারাই সম্ভব, আর কেউ সাহস করবে না। আমার ভিত্ত নটবর, নিবাস কাঁথি। খুব ছেলেবেলা তার বাপের সঙ্গে আসতো। বাবা ছাড়বার সময় নটবরকে দিয়ে গেছে। নটবর আমার খাস চাকর, আমার সব কিছু দেখাশোনা করে। 3 তলার অন্য কোনো চাকরের ওঠার হুকুম নেই। নটবর বিশ্বাসী, নিঃসন্দেহে কাজের লোক, কিন্তু তার ধারণা সে বাড়ির লোক। আমার যে কোনো জিনিসে সে নির্বিচারে হাত দেয়। ধমক দিলে দিন কয়েক কিছু করে না, তারপর যে কে সেই। এ নিশ্চয়ই নটবরেরই কাজ। নতুন আনা পিয়ানোর ওপর শিক্ষানবিশি করছে। কিছুক্ষণ পরেই অসহ্য লাগলো। বিছানা ছেড়ে চটিজোড়া পায়ে গলিয়ে নিলাম। একটু এগোতেই শব্দ থেমে গেল। ইনফ্লুয়েঞ্জা 3 দিনেক রইল। দিনের বেলা একেবারে চুপচাপ, রাতে মাঝে মাঝেই
টুংটাং করে বেজে ওঠে। নটবর নয়, মাঝরাতে ঘুম ছেড়ে উঠে পিয়ানো বাজাবে, নটবরের এমন শখ আর সাহস কোনোটাই নেই। পরে একটু ভেবে বুঝতে পারলাম এ নিশ্চয়ই ইঁদুরের কারসাজি। পাশের ঘরটায় নানান ধরনের জিনিসপত্রের ঠাসা বোঝায় থাকাতে ইঁদুর আর আরশোলার দৌরাত্ম্য হয়েছে। বেশ বড় সাইজের ইঁদুর, তারই দু একটা রিজের ওপর দৌড়াদৌড়ি করলে এ ধরনের বাজনা হওয়া সম্ভব। কোনো আমল দিলাম না, কিন্তু একদিন আমল দিতেই হলো। বাইরে গিয়েছিলাম দরজায় তালা দিয়ে। দরজা খুলতে গিয়েই থমকে গেলাম। ভেতরে পিয়ানো বাজছে। আগের মতো এলোমেলো বাজনা নয়, রীতিমতো শিক্ষিত হাত। কোন গত বাজাচ্ছে। আমার কোনো বন্ধু হয়তো বাজাচ্ছে, কিন্তু বন্ধু ঘরে ঢুকবে কি করে? দরজা খুলতেই বাজনা থেমে গেল। প্রথমে পিয়ানোর ঘরে এসে দাঁড়ালাম। কোথাও কেউ নেই, শুধু পিয়ানোর ডালা খোলা। ঠিক যেন কে বাজাচ্ছিল, আমার ঘরে ঢোকার শব্দ পেয়ে উঠে গিয়েছে। তাড়াতাড়িতে ডালাটা বন্ধ করতে ভুলে গিয়েছে। এই প্রথম অনুভব করলাম মেরুদণ্ড বেয়ে ভয়ের একটা শীতল শিহরণ। অপ্রাকৃতিক কিছু একটার অস্তিত্ব প্রথম বুঝতে পারলাম। এতদিন মনকে বুঝিয়েছিলাম ইঁদুরের উৎপাত, কিন্তু আজকের ঘটনা কি বলে বোঝাবো? অবশ্য আমি খুব দুর্বল চিত্ত নই। এই পৃথিবীতে জীবজগতের পাশাপাশি অশরীরী আত্মার বাস করে এমন চিন্তা আমি করি না। এরকম মূঢ় বিশ্বাসও আমার নেই, বরং বন্ধুবান্ধবদের ভৌতিক তত্ত্ব আমি অবহেলা করে উড়িয়ে দিই। পিয়ানোর ব্যাপারটা ভৌতিক কিংবা অপ্রকৃত ঘটনা ছাড়া আর কি। দিন দুয়েক কিছু হলো না। তারপর আমি ভাবলাম, পিয়ানোটা যখন কিনলাম তখন বাজানোটা একটু শিখি। খুঁজে খুঁজে এক মাস্টার জোগাড় হলো। পেয়েও গেলাম, অ্যালবার্ট পেরেরা। গ্রিম ভ্যালি হোটেলে পিয়ানো বাজায়। ঠিক হলো 200 টাকা নেবেন, সপ্তাহে 2 দিন শেখাবে, বুধ আর শনি বিকেলবেলা। তার আগে পিয়ানোটা টিউন করিয়ে নিলাম। যে লোকটা টিউন করতে এসেছিল সে বলল, খুব ভালো পিয়ানো সাহেব, এই জিনিস এখন আর পাওয়া যায় না। রীতিমতো উৎসাহের সঙ্গে শিখতে শুরু করলাম। যতক্ষণ পেরেরা থাকে কোনো অসুবিধা হয় না, কিন্তু পেরেরা চলে যাওয়ার পর অমনি পিয়ানো বাজাতে গেলেই অসুবিধা আরম্ভ হয়। পিয়ানোর সামনে টুলে বসতে গিয়ে চমকে উঠি। মনে হয় কে যেন আগে থেকেই টুলে বসেছিল। আমি বসতে যেতেই সরে যাবার চেষ্টা করলো। আমি বেশ একটা নরম দেহের আভাস পেলাম, কিন্তু মনে হলো যে কার কোলের ওপর বসে পড়েছি। তারপর রিডের ওপর আঙুল চালাতে গিয়েও এক বিপত্তি, আর একটা নরম আঙুলের সঙ্গে ছোঁয়াছুঁই হয়ে যাচ্ছে। নিজেকে বোঝালাম এ শুধু মনেরই ভুল। পিয়ানো সম্বন্ধে অলৌকিক একটা ভয় মনকে অধিকার করে আছে, এসব তারই প্রতিক্রিয়া। কিছুদিন পর এ অস্বস্তিও কেটে গেল, সবই স্বাভাবিক হয়ে গেল। কিন্তু ওই দিন 15 তারপর পেরেরা আসা বন্ধ করলো। প্রথমে ভেবেছিলাম অসুস্থ, খোঁজ নিয়ে জানতে পারলাম না, পেরেরা ঠিক হোটেলেই পিয়ানো বাজাচ্ছে। তবে কি তার দক্ষিণা মনোপুত নয়? কিন্তু পেরেরাই 200 টাকা চেয়েছিলেন, আমি তাতেই রাজি হয়েছি। ঠিক করলাম পেরেরার বাড়িতে গিয়েই দেখা করব। পেরেরা পার্ক সার্কাস অঞ্চলে থাকে। তার বাড়িতে আমি আগেও গিয়েছি। পেরেরা বাড়িতেই ছিল। আমাকে দেখে একটু অপ্রস্তুত হয়ে পড়ল। কি ব্যাপার, আপনি কদিন যাচ্ছেন না? অথচ শরীর নিশ্চয়ই অসুস্থ নয়, কারণ হোটেলে ঠিক বাজাচ্ছেন। আসুন আসুন, আপনার সঙ্গে কথা আছে। তার বাইরের ঘরে গিয়ে বসলাম। পেরেরা কফি আনলো। কফিতে চুমুক দিতে দিতে তার কাহিনী শুনলাম। আপনি আমার কথা বিশ্বাস করবেন কিনা জানি না, এই বিজ্ঞানের যুগে এমন একটা কাহিনী কাউকে বিশ্বাস করারও মুশকিল। আপনাকে পিয়ানো শেখানোর পর বাড়ি ফিরে এক অদ্ভুত অভিজ্ঞতা হয়। স্বপ্ন মনে হয় বটে, কিন্তু আমি জানি সপ্তাহে 2 দিন ঠিক একই রকম স্বপ্ন কেউ দেখে না। আপনি জানেন আমি নেশা ভাঙ করি, রোজই ডিনারের আগে মদ আমার চাই, কিন্তু মদটা আমি আর নতুন খাচ্ছি না, আমার 10-12 বছরের অভ্যাস। এর আগে তো আমি কোনোদিন এসব দেখিনি।
পেরেরার গৌরচন্দ্রিকার ধরন দেখে মনে হলো আসল বক্তব্যে সে আসতে দ্বিধা করছে, পাছে তার বক্তব্য আমার বিশ্বাসযোগ্য না হয়। তাই আমি বললাম, আমার সময় কম, আসল ব্যাপারটা কি আপনি একটু খুলে বলুন। পেরেরা শুরু করলো। আপনি বোধহয় জানেন না, আমি বহু ঘাটের জল খাওয়ালো, গায়ে জোরও যেমন আছে, মনে সাহসও তেমনই। কিন্তু আপনাকে পিয়ানো শেখানোর ব্যাপারটা আমি একটু গোলেমালে পড়েছি, পাছে আপনি ভয় পান বলে আমি কিছু বলিনি। যখনই পিয়ানো রিডে হাত চালাতাম, আর একটা অদৃশ্য হাতের সঙ্গে যেন হাত থেকে যেত, নরম হাত, কোনো স্ত্রীলোকের বলেই মনে হতো। আপনাকে যখন পিয়ানো শেখাতে যেতাম, যিশুদের পেটে এক ফোঁটাও অ্যালকোহল থাকতো না, কাজেই এমন হওয়ার কথা নয়, কিন্তু এই স্বপ্ন আমাকে বিচলিত করছে। হঠাৎ খাটটা দুলে উঠল। আমি প্রথমে ভাবলাম ভূমিকম্প, না, শোবার ঘরে আর তো কিছু দুলছে না। রাস্তার আলোর কিছুটা ঘরে এসে পড়েছে, সেই আলোকে দেখলাম বাতিটা তারে ঠিক ঝুলছে, একটুও দুলছে না। পায়ের দিকে চোখ পড়তেই শরীরে রক্ত হিম হয়ে গেল। পরিষ্কার দেখলাম একটা স্কন্ধ, মানে মাথা নেই, অঙ্গে দামি মখমলের পোশাক। অনেক দূর থেকে ফোনের তারের মধ্যে দিয়ে যেমন স্বর ভেসে আসে, তেমনই স্বরে কে বলল, যদি প্রাণের মায়া থাকে ও পিয়ানোতে হাত দিবি না, ও আমার পিয়ানো, তাতে আর কারোর আমি সহ্য করব না। তবু সাহস করে বললাম, কোন পিয়ানো? খাটটা আবার নড়ে উঠল, তীক্ষ্ণ হলো কণ্ঠস্বর। কোন পিয়ানো জানিস না? বাজাবার সময় আমি অনেক বাধা দিয়েছি। ভালো চাস তো ও পিয়ানোতে হাত দিবি না। পরের দিন সকালে উঠে রাতের স্বপ্নটাকে বিশেষ আমল দিইনি। অবশ্য এখন বুঝতে পারছি ওটা আদৌ স্বপ্ন নয়, ভাবলাম নির্ঘাত সুরার প্রভাব। তারপরের দিন আপনার ওখানে যাওয়ার কথা, সেজেগুজে রাস্তায় দাঁড়িয়ে আছি পাশের আশায়। হঠাৎ কালো একটা মোটর সামনে দিয়ে নক্ষত্র বেগে যাওয়ার সময় আবার সারা পোশাকে কাদা ছিটিয়ে গেল, একেবারে আপাদমস্ত, মেজাজ খিচড়ে গেল। বাড়ি ফিরে এলাম, স্নান সেরে আর যাওয়ার ইচ্ছা হলো না। ভাবলাম ফোনে পরের দিন আপনাকে জানিয়ে বিকেলে যাব। রাত্রে সেই একই ব্যাপার, খাট কেঁপে উঠল। বাতি জ্বালিয়ে রেখেছিলাম, আচমকা বাতি নিভে গেল। ভয়ের কাছে সেই কবন্ধ মূর্তি এবারে রাগে যেন একেবারে ফেটে পড়ল। কি আমার কথা কানে গেল না? আবার তুই পিয়ানোয় হাত দিতে গিয়েছিলি। বলেছি ও পিয়ানোতে আর কারোর স্পর্শ আমি সহ্য করব না। মুখে রক্ত উঠে মরবি। কথার সঙ্গে সঙ্গে কবন্ধ মূর্তিটা বিরাট হয়ে ছাদ স্পর্শ করল। আমি বেশ বুঝতে পারলাম স্বপ্ন নয়, সব কিছু আমি জেগে জেগে দেখছি। বুকের মধ্যে তীব্র একটা যন্ত্রণা অনুভব করলাম। বুকে ঝোলানো ক্রোশ হয়ে প্রতিজ্ঞা করলাম, আর নয়, আর ওই সর্বনেশে পিয়ানোর ধারে কাছে যাব না। আপনি আমাকে মাফ করুন, আপনি অন্য কোনো শিক্ষক খুঁজে নিন। পেরেরার বাড়ি থেকে যখন বের হলাম, তখন মনের অবস্থা অবর্ণনীয়। অতীন্দ্রিয় জগৎ সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন ওঠেই না, কিন্তু ভয়ের একটা কালো ছায়া মনকে আচ্ছন্ন করে রইল। পিয়ানোটা যে স্বাভাবিক নয় তা তো আমি বুঝতে পেরেছি। আমার কথা পেরেরাকে আর বলিনি, কিন্তু পেরেরার কাহিনী শোনবার পর আমার আর পিয়ানোর কাছে যেতে সাহস হলো না। মনে মনে ঠিক করলাম পিয়ানোটা আবার লেজারামের দোকানে ফেরত দিয়ে আসবো, ওইখানে দিয়ে কাউকে বিক্রি করে দিই। এর মধ্যে আবার এক কাণ্ড ঘটল। দুপুর থেকে কালো মেঘে সারা আকাশ ছেয়ে গিয়েছে, ঘন অন্ধকার, দুহাত দূরের লোক দেখার উপায় নেই। বিকেল হবার সঙ্গে সঙ্গে তুমুল বর্ষণ আরম্ভ হলো। বাজের শব্দে কান পাতা দুষ্কর, বিদ্যুতের তীব্র ঝিলিক। একটু বাইরে বের হবার দরকার ছিল, হলো না। চুপচাপ বন্ধ জানলার কাছে গিয়ে চেয়ার পেতে প্রকৃতির তাণ্ডব নাচ দেখতে লাগলাম। হঠাৎ বৃষ্টি আর বাজের শব্দ ছাপিয়ে পিয়ানোর শব্দ, বেশ শিক্ষিত হাতের বাজনা, বিদেশি কোনো গান বাজাচ্ছে। পা টিপে টিপে উঠে পড়লাম। কি করে বাজাচ্ছে একবার দেখতে হবে। এই ঘরের বাতি জ্বালানো ছিল, এই ঘরের আলো পিয়ানোর ঘরে পড়ে, কাজে দেখবার অসুবিধা নেই। জানলার কাছে গিয়ে থেমে গেলাম। সমস্ত শরীর শিউরে উঠল, মাথার চুল সজারুর কাটার মতো। মনে হলো বুকের ধুকধুক শব্দটা এখনই বুঝি থেমে যাবে। কোনো মানুষ নয়, শুধু পিয়ানোর রিডের ওপর
ধবধবে সাদা দুটি হাত এদিক থেকে ওদিকে যাচ্ছে। সরু চাপার কলির মতন আঙুলের ছোঁয়ায় চমৎকার সুরের ঝংকার উঠছে। মণিবন্ধ পর্যন্ত দুটি হাত, নিঃসন্দেহে সে দুটি স্ত্রীলোকের হাত। মণিবন্ধ থেকে টপ টপ করে রক্তের ফোঁটা মেঝের ওপর ঝরে পড়ছে। যখন জ্ঞান হলো দেখলাম বিছানায় শুয়ে আছি। এক পাশে ডাক্তার, অন্য পাশে ভৃত্য নটবর। ডাক্তার বলল, কাছেই বাজ পড়েছিল, সেই শব্দে আপনি অজ্ঞান হয়ে গেছিলেন। দিন সাতেক সম্পূর্ণ বিশ্রাম, বিছানা ছেড়ে একদম উঠবেন না। চুপ করে সব শুনে গেলাম। জানি আসল কথা বললে কেউ বিশ্বাস করবে না। সেরে উঠেই লেজারামের ওখানে চলে গেলাম। ম্যানেজার পিন্টুর সঙ্গে আমার অনেক দিনের জানাশোনা। তাকে বললাম, আচ্ছা, যে পিয়ানোটা নিলামে আমি কিনেছিলাম সেটা কার কাছ থেকে আপনার পেয়েছিলেন? কেন বলুন তো? না, এমনি জিজ্ঞাসা করছি। দাঁড়ান, দেখে বলছি। পিন্টু বিরাট খাতা খুলে কিছুক্ষণ দেখলো, তারপর বলল, আমাদের এখানে নিলামের জন্য দিয়েছেন মিসেস ক্রিস্টোফার, সার্কাস রেঞ্জে বাসা। ঠিকানা লিখে নিলাম। কি ব্যাপার বলুন তো? পিয়ানোর মধ্যে কিছু পেয়েছেন? কি পাবো? টাকা করে কিছু? ভালো। আমি ভাবলাম বুঝি মালিককে ফেরত দেবেন। না না, সেসব কিছু নয়। পিয়ানো সম্বন্ধে দু একটা কথা জিজ্ঞাসা করবার আছে। আচ্ছা, ধন্যবাদ, চলি। খুঁজে খুঁজে ঠিক গিয়ে হাজির হলাম মিসেস ক্রিস্টোফারের বাড়ি। আমি প্রতিজ্ঞা করেছিলাম এই রহস্য ভেদ করবই। মিসেস ক্রিস্টোফার প্রথমে কিছুতেই বলতে চায় না। অনেক অনুরোধ উপরোধের পর বলল, পিয়ানোটা আমার বোনের। বোন বিলেতে থাকতো। পিয়ানোতে অদ্ভুত দখল ছিল। বোন মারা গেলে পিয়ানোটা আমি এখানে নিয়ে আসি। আপনি বিক্রি করে দিলেন কেন? মিসেস ক্রিস্টোফার, আমাদের মধ্যে লুকোচুরি করে লাভ নেই। আপনি পিয়ানোটা কেন নিজের কাছে রাখতে চাননি আমি জানি। খুবই স্বাভাবিক। বোনের স্মৃতিচিহ্ন হিসাবে পিয়ানোটার দাম আপনার কাছে কিন্তু অনেক। কিন্তু ওই পিয়ানোতে আপনার বোনের আত্মা ভর করে আছে। তিনি কাউকে পিয়ানো ছুঁতে দেন না, তাই তো? আবিষ্টের মতো মিসেস ক্রিস্টোফার আস্তে আস্তে ঘাড় নাড়ল। হ্যাঁ, আপনার বোন কিভাবে মারা গিয়েছিলেন? মিসেস ক্রিস্টোফার উঠে গিয়ে সরাই থেকে জল গড়িয়ে খেল। পুরো এক গ্লাস, তারপর বাইরের দিকে চোখ ফিরিয়ে আস্তে আস্তে বলল, আমার বোন লিজা বেঁচে নেই। বিলেতে বোমায় মারা গিয়েছে গত যুদ্ধের সময়। যখন বোমা পড়েছিল লিজা তখন পিয়ানোতেই তন্ময়। আমিও সেই সময় ওখানেই ছিলাম। সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আমরা শেল্টারে যাই। লিজার খেয়ালই নেই। কিছুক্ষণ পরে অল ক্লিয়ার হতে বাড়ি ফিরে দেখি লিজার শরীরে বোমার আঘাতে ছিন্ন বিচ্ছিন্ন, শুধু হাত দুটো পিয়ানোর ওপর। লড়াই থামতে আমি চাকরি নিয়ে দেশে ফিরি। চাকরি আমার ছিলই। আমি শিক্ষকতা একটা কোর্স শেষ করার জন্য বিলেতে গিয়েছিলাম। পিয়ানোটা সঙ্গে নিয়েই আসি। তারপর প্রতি রাত্রে পিয়ানোর টুংটাং কানে আসে। উঠে গিয়ে দেখি কোথাও কেউ নেই। এক ঝড়ের রাতে পিয়ানোর জোর আওয়াজ হতে দেখলাম। লিজার দুটো হাত রিজের ওপর চঞ্চল। মনে হলো বোমার আওয়াজের সঙ্গে রাগের শব্দের মিল আছে বলেই বোধহয় দুর্যোগের রাতে লিজার ছিন্ন হাত দেখা যায়। তারপরেই পিয়ানোটা নিলামি করে দিই। চলে এলাম। আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। অতীন্দ্রিয় জগতের অস্তিত্ব সম্বন্ধে সব দ্বিধার অবসান। নমস্কার। যদি গল্প পাঠে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন।